আসসালামু আলাইকুম। আমাদের আজকে 361তম ক্লাস। আমরা সর্বশেষ মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের 4টা প্রশ্ন বাদ রাখছিলাম, আপনাদের মনে পড়ে কিনা, বা যারা ভিডিওগুলো দেখছেন সরাসরি ছিলেন। এই 4টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটা অন্তত আপনাদের জন্য এসে পড়তে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এই 4টা প্রশ্ন এখন 4টাই পড়ার পরিকল্পনা আছে। আমি প্রশ্নে যাচ্ছি। দেখেন, এখানে অধ্যায় আছে 10টা, আমি কিন্তু 10টাই আপনাদের পড়তে হবে না। আর একটা বিষয় আছে, পুরাতন বইয়ের পদ মূল্যায়ন ইউনিট। এটা থেকে কিন্তু নবম ব্যাচেও প্রশ্ন আসছে, অষ্টম ব্যাচেও আসছে, অথচ বই কিন্তু অষ্টম ব্যাচ থেকে নতুন বই। কাজেই আপনারা এইটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে আমি বলে দিই বারবার। তা আমরা 10টা অধ্যায়ের এই যে একটা 11টা টোটাল, ঠিক না? তো এই 10টার মধ্যে আবার এই যে একটা আছে, আমরা কিন্তু সব পড়বো না। সাজেশন বইয়ের ট্রিপল স্টার মার্কিং করা থাকবে, সেই অধ্যায়গুলোই পড়বেন। আচ্ছা, প্রথম অধ্যায় দেখেন, আমরা এই পর্যন্ত 6 পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও আছে এবং আমরা 6 পর্যন্ত পড়ছি। 10টা পড়বে এখান থেকে। 10টা সবই পড়তে হবে না, আপনি আপনার সাজেশন থেকে 4, 5টা, 6টা আপনি করে নিবেন, ঠিক আছে? এইগুলো সবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো বছর বিভিন্ন ভাবে আসছে, ঠিক আছে? আমরা সবই করবো, কিন্তু ব্যাচ অনুযায়ী সাজেশন থেকে বাদ পড়বে 6। এবার 6, 6 পড়ছি, আমরা 7 পড়বো। এই প্রশ্নটা পড়বো, দেখেন। এখানে বলছে কি, মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বায়নের প্রভাবগুলো আলোচনা করুন। অর্থাৎ মানব সম্পদ বিশ্বায়নটা কি, আমরা জানি বিশ্বায়ন কি। সেই বিশ্বায়ন মানব সম্পদ ব্যবস্থাপনার উপর কি প্রভাব ফেলতে পারে বা ফেলতেছে, ঠিক আছে? আমাদের আজকের এই প্রশ্নের উত্তর কিন্তু সেটা। ভূমিকাটা পড়ে দেখেন। বিশ্বায়ন একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনার উপর গভীর প্রভাব ফেলে। এটি শুধুমাত্র ব্যবসার কার্যক্রমকেই প্রসারিত করে না, শুধু যে ব্যবসা বাড়ায়, নতুন নতুন পণ্য বিক্রি, নতুন নতুন বাজার, তা কিন্তু না। বরং প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তির ব্যবহার, শ্রমবাজারের প্রতিযোগিতা ইত্যাদিতেও পরিবর্তন আনে। এখানে জাস্ট 2টা বাক্য, আপনি যদি একটু বুঝতে পারেন। আমি আবার পড়ি, দেখেন। বিশ্বায়ন মানব সম্পদ ব্যবস্থাপনার উপর প্রভাব ফেলে, সহজ কথা। দ্বিতীয় কথা হলো, আমি কিন্তু না দেখে বলতেছি, আপনারা একটু চিন্তা করেন। দ্বিতীয় কথা হলো, এটি শুধু যে ব্যবসাকে প্রসারিত করে তা না, বরং কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তির ব্যবহার, অথবা কি বলছে এটাকে, শ্রমবাজারের প্রতিযোগিতা, সব কিছুতেই পরিবর্তন আনে। জাস্ট 2টা বাক্য, ঠিক আছে? এবার আমরা বিশ্বায়নের প্রভাব, মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বায়নের প্রভাব, যদি 8 মার্কে আসে, মিনিমাম 7টা কি 8টা পয়েন্টস আপনার দিতে হবে। 6টার কম দেওয়া যাবে না, 8-এ আসলে গ নম্বরে আসছে, বুঝতে পারছেন? 7টা পর্যন্ত দিবেন। এখানে যা আছে আপনি পড়ে একটু ছোট করতে পারেন, অথবা যা আছে সেটা লিখতে পারেন। মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বায়নের প্রভাব, এটা যদি আসে, আপনি প্রথমেই কি লিখবেন? কর্মসংস্থান এবং জনশক্তি বৈচিত্র্য। আপনি পয়েন্টস গুলো মনে রাখেন এবং ভিতরে কি লেখা আছে। বিশেষ করে কিছু কিছু টার্ম, যেমন এই যে দেখেন, ডাইভার্স ওয়ার্ক ফোর্স, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, তারপরে রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং বা গিগ ইকোনমি, হ্যাঁ, কালচারাল সেন্সিটিভিটি, ক্রস কালচারাল কমিউনিকেশন, মাল্টি কালচারাল ম্যানেজমেন্ট, এই টার্ম গুলো যদি আপনি ইংরেজিতে আপনি লিখতে পারেন, তাহলে আপনার ওই প্যারাগ্রাফে আর কিছুই লেখা লাগে না। ওইগুলো লিখলে আপনার সাথে সাথে মার্কস দিয়ে দেবে, বুঝতে পারছেন? তা আপনাকে এইভাবে টেকনিক্যালি চিন্তা করে প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। আমি প্রথমে 1 নম্বরে পড়ি, দেখেন কি আছে, কর্মসংস্থান ও জনশক্তি বৈচিত্র্য। মনে থাকবে, কর্মসংস্থান ও জনশক্তি বৈচিত্র্য। এখানে ভিতরে কি আছে দেখি। বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান এবং দক্ষ কর্মী নিয়োগ করা সম্ভব হয়। বিশ্বায়নের ফলে সম্ভব, আপনি আপনার কোম্পানি যতই ছোট হোক, আপনি যদি চান যে না, ভালো একজন বিশ্বের অন্য দেশের ভালো অভিজ্ঞ কর্মী রাখবেন, হ্যাঁ, তাহলে আপনি সহজেই তাকে আপনি জানাতে পারবেন এবং আনতে পারবেন, ঠিক না? তার মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান এবং দক্ষ কর্মী নিয়োগ করা সম্ভব হয়। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের শ্রমিকদের একত্রিত করে বৈচিত্র্যময় জনশক্তি বা ডাইভার্স ওয়ার্ক ফোর্স তৈরি করে
যা নতুন ধারণা এবং উদ্ভাবনী শক্তি বাড়ায়, এখানে বেশি কিছু কিন্তু নাই, মাত্র 2টা বাক্য। আপনি 2টা বাক্যকে নিজের মতো করে নিতে পারেন। আমি পড়ি 2টা বাক্য কি। বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান এবং দক্ষ কর্মী নিয়োগ করা সম্ভব হয়, 1 নম্বর কথা। 2 নম্বরে আছে বহুজাতিক কোম্পানিগুলো কি করে, বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদের একত্রিত করে একটা বৈচিত্র্যময় জনশক্তি তৈরি করছে। ঠিক আছে, এই সিম্পল 2টা বাক্য। দেখবেন যে মাল্টিন্যাশনাল যত কোম্পানি আছে, আপনি যদি সেখানে চাকরি করে থাকেন, দেখবেন সেখানে এমন কোন ভাষার, এমন কোন সংস্কৃতি বাংলাদেশে নাই যে তার লোক নাই। বিদেশি লোক তো আছেই দেশের মধ্যে। আমি দেখছি যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, সেখানে বাংলাদেশের যত ধর্মের লোক আছে, আদিবাসী, এমন কোন আদিবাসী নাই যে তার একজন কর্মী হলে অন্তত সেখানে নাই। এমন কোন ধর্ম নাই, মানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এর বাইরেও যদি কিছু থেকে থাকে তারাও আছে। তার মানে বহুজাতিক কোম্পানিগুলো এটা করে থাকে। ঠিক আছে, তাহলে 1 নম্বরে 2টা বাক্য দিবেন। 2 নম্বরে কি আছে, প্রতিযোগিতার বৃদ্ধি। বিশ্বায়নের ফলেই কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার উপর নানামুখী প্রতিযোগিতা এসে পড়ছে, অথবা মানব সম্পদ ব্যবস্থাপনা বহুমুখী প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। এখানে কি আছে আমরা একটু দেখি। বিশ্বায়ন বিশ্বব্যাপী প্রতিযোগিতার মাত্রা বাড়িয়েছে, যার ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ এবং প্রতিভাবান কর্মী নিয়োগ এবং তাদের যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রথম বাক্যটাই যদি আপনি দেন, তাতেই আপনার প্যারাগ্রাফটা ফুলে ফেপে উঠবে। বুঝতে পারছেন? আমি আবার পড়ি। বিশ্বায়ন বিশ্বব্যাপী প্রতিযোগিতার মাত্রা বাড়িয়েছে, যার ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ এবং প্রতিভাবান কর্মী নিয়োগ এবং তাদের যথাযথ, শুধু নিয়োগ না, তাদের যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বুঝতে পারছেন? ফলে প্রতিষ্ঠানগুলোকে কি করতে হচ্ছে, দক্ষ কর্মী আকৃষ্ট করতে এবং ধরে রাখতে আরো আকর্ষণীয় বেতন কাঠামো এবং সুবিধা দিতে হচ্ছে। তার মানে প্রতিযোগিতা বৃদ্ধি। এই পয়েন্টে আপনি লিখবেন যে যেহেতু বিশ্বায়ন বিশ্বব্যাপী প্রতিযোগিতার মাত্রা বাড়াইছে, ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ কর্মী এবং প্রতিভাবান কর্মী নিয়োগ, শুধু নিয়োগ না, তাদের ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়ছে এবং কোম্পানিগুলো কর্মীদেরকে ধরে রাখার জন্য আকর্ষণীয় বেতন কাঠামো, সুযোগ সুবিধা দিতে বাধ্য হচ্ছে। তাহলে 1, 2 ক্লিয়ার। এবার 3 নম্বরে যাই। দেখেন, প্রযুক্তির ব্যাপক ব্যবহার। মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বায়নের প্রভাব আমরা পড়তেছি এই প্রশ্ন। তাই এখানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারে আমরা কি লিখবো? দেখেন, বিশ্বায়নের ফলে ডিজিটালাইজেশন এবং অটোমেশন, মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এগুলো নাই, আছে তো। এগুলো ছাড়া তো বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনা কল্পনা করা যায় না। তাই ডিজিটালাইজেশন, অটোমেশন এই শব্দ দুটো লিখবেন। মানব সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, HRIS, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, HRIS, এটা ইংরেজিতে লিখবেন, কমা, অনলাইন প্রশিক্ষণ, ক্লাউড ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা কার্যকারিতা বাড়িয়েছে, খরচ কমিয়েছে। এইসব বিষয়গুলো, ডিজিটালাইজেশন, অটোমেশন, HRIS বা অনলাইন প্রশিক্ষণ, এগুলোর ফলে কি হচ্ছে বলেন? কার্যকারিতা বাড়তেছে এবং খরচ কমতেছে, বা মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে অপচয় কমতেছে, ভুল ত্রুটি, বেতন ভাতা, নানান কিছু ক্ষেত্রে সুবিধা হচ্ছে। কি ঠিক আছে? তার মানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ক্ষেত্রে আমরা এই টার্মগুলো লিখবো, HRIS, অনলাইন প্রশিক্ষণ, ক্লাউড ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা, এই কথাটা লিখবো, তাতে আপনার এই পয়েন্টটা ভালো হয়ে উঠবে। ঠিক আছে? আর আছে কি, ডিজিটালাইজেশন, অটোমেশন, এই টার্মগুলো দিয়ে আমরা এই প্যারাগ্রাফটা লিখে দিব। তাহলে 1, 2, 3, 3টা শেষ। 4 নম্বরে কি আছে? প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়ন। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার কারণে কর্মীদের দক্ষতার জন্য উন্নত প্রশিক্ষণ প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো অনলাইন প্রশিক্ষণ, ভার্চুয়াল মিটিং এবং আন্তর্জাতিক ওয়ার্কশপের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করছে। জাস্ট 2টা বাক্য এখানে কি আছে। একটা হলো বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার টিকে থাকতে গেলে কি করতে হচ্ছে, কর্মীদের দক্ষতার উন্নয়ন করা প্রয়োজন, 1 নম্বর বাক্য। দ্বিতীয় বাক্যে কি আছে? আর 1 নম্বর বাক্যের কার্যকারিতার জন্য দ্বিতীয় বাক্যে আপনি লিখবেন যে অনলাইন প্রশিক্ষণ, ভার্চুয়াল মিটিং এবং আন্তর্জাতিক ওয়ার্কশপের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করছে মানব সম্পদ ব্যবস্থাপনা বা কোম্পানিগুলো। ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4 আমরা 7টা পয়েন্টস পড়বো এখানে। 1, 2, 3, 4। 1-এ কি আছে? কর্মসংস্থান ও জনশক্তি বৈচিত্র্য। 2-এ কি আছে? প্রতিযোগিতার বৃদ্ধি। 3-এ প্রযুক্তির ব্যাপক ব্যবহার। 4-এ প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়ন। ক্লিয়ার? এবার আমরা 5 নাম্বারটা পড়ি। দেখেন, শ্রম আইন এবং নীতিমালা। এই বিশ্বায়নের ফলেই কিন্তু শ্রম আইন এবং নীতিমালাগুলো আরো জোরদার করা লাগতেছে এবং এগুলো না মেনে কোনোভাবেই
উপায় নেই কোম্পানিগুলো, ঠিক আছে। এখানে কি আছে আমরা পড়ি, বহুজাতিক প্রতিষ্ঠানের কারণে বিভিন্ন দেশের শ্রম আইন এবং নীতিমালা মেনে চলা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতেছে, কাজেই ওদেরকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে নীতিমালা প্রণয়ন করতে হচ্ছে, নিজ নিজ প্রত্যেকে যেখানে ব্যবসা করতেছে সেই সব দেশের আইন কানুন মেনে চলতে হচ্ছে, ঠিক না? তাই এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ। ফলে প্রতিষ্ঠানগুলো ন্যূনতম মজুরি, কর্মীদের নিরাপত্তা, বৈষম্যহীন পরিবেশ ইত্যাদির ব্যাপারে আন্তর্জাতিক মান বজায় রাখতে হচ্ছে। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিগুলো ব্যবসা করতেছে বিশ্বায়নের ফলে, ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক যে মান আছে শ্রম আইনের ব্যাপারে বা নীতিমালার ক্ষেত্রে, সেই সব আন্তর্জাতিক মানগুলো বজায় রেখে দেশীয় প্রতিষ্ঠানগুলো আইন তৈরি করতেছে, নীতিমালা তৈরি করতেছে, অথবা কোম্পানিগুলো তাদের নিজস্ব নীতিমালায় মানে আন্তর্জাতিক মান বজায় রাখতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। এখানে দুইটা বাক্য আছে, একটা হলো শ্রম আইন এবং নীতিমালা মেনে চলা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কোম্পানিগুলোর জন্য বহুজাতিক প্রতিষ্ঠানের কারণে, আর একটা হলো ন্যূনতম মজুরি, কর্মীদের নিরাপত্তা, বৈষম্যহীন পরিবেশ। এই যে কমন যে তিনটা টার্ম আছে, এই ব্যাপারে আন্তর্জাতিক মান বজায় রাখা বাধ্যতামূলক হচ্ছে। তাহলে শ্রম আইন নীতিমালার ক্ষেত্রে দুইটা বাক্য আছে, বেশি কিন্তু না, এখানে জাস্ট দুইটা করে বাক্য, আপনি বড় বাক্য হলে ছোট করে ফেলবেন। এরপরে 6 নম্বরে আছে রিমোট এবং গিগ ইকোনমির প্রসার। রিমোট ইকোনমি এবং গিগ ইকোনমি মানে হলো মানে ঘরে বসে যে কাজ করা, অনলাইন যে কাজ করা, বা অনলাইনে যেমন বিশ্বের বিভিন্ন দেশে একজন লেকচারার, একজন প্রফেসর যেমন বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে ক্লাস নিয়ে ফেলতে পারেন, বা বড় বড় কোম্পানিতে অনলাইনে এক দেশ থেকে আরেক দেশে কাজ সেরে ফেলতে পারতেছেন, ঠিক না? তো এইটার ফলে রিমোট ইকোনমির প্রভাব বাড়ছে। আর হলো গিগ ইকোনমি, যেমন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা জানি ফাইবার টাইবার, সেই সব ক্ষেত্রে যে আমরা যে কাজের যে বিজ্ঞাপনটা দেই সেটাকে কি বলে, গিগ ইকোনমি। অনেকটা ফেসবুকে তোমার একটা ছবি দিয়ে কিছু লিখে দিয়ে যদি আমরা পোস্ট দিয়ে কোনো কিছু বিক্রির জন্য অফার করি, তাহলে সেটা কিন্তু ফ্রিল্যান্সিং ইকোনমি বা গিগ ইকোনমি, বুঝতে পারছেন? তো এখানে দূরবর্তী কর্মসংস্থান হলো রিমোট ওয়ার্ক, আর ফ্রিল্যান্সিং ইকোনমি হলো গিগ ইকোনমি। এই দুটা টার্ম আমরা লিখবো এই পয়েন্টে, লিখলেই এখানে কাজ শেষ আপনার। বিশ্বায়নের ফলে দূরবর্তী কর্মসংস্থান এবং ফ্রিল্যান্সিং ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে কি হচ্ছে, কর্মীদের কাজের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানগুলো কম খরচে বিশ্বব্যাপী কর্মী নিয়োগ করতে পারতেছে। মাত্র দুইটা বাক্য এখানে, আপনি একটা বাক্যে লিখবেন রিমোট ওয়ার্ক, গিগ ইকোনমি, আর দ্বিতীয় বাক্যে লিখবেন কর্মীদের কাজের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানগুলো তাদের কম খরচে ভালো কাজ, ভালো সেবা দিতে পারতেছে, বুঝতে পারছেন? তাহলে কি কি পেলাম, কর্মসংস্থান, জনশক্তি বৈচিত্র্য, প্রতিযোগিতার বৃদ্ধি, প্রযুক্তির ব্যাপক ব্যবহার, শিক্ষণ ও দক্ষতার উন্নয়ন, শ্রম আইন নীতিমালা, রিমোট ও গিগ ইকোনমির প্রসার। খুব বেছে বেছে পয়েন্ট গুলো কিন্তু আনা হয়েছে, আপনি এই পয়েন্ট গুলো লিখবেন। এরপরে আছে সাংস্কৃতিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। যেহেতু বিশ্বায়ন কিন্তু আমরা জানি যে প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে, পাশাপাশি সবচেয়ে বড় যে বিশ্বায়নের যে বড় প্রভাবটা, সেটা কিন্তু এক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতিতে খুব সহজে মিশে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা যে টার্ম গুলো আগেই পড়ছিলাম এগুলো লিখবো। দেখেন, বহুজাতিক প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের কর্মীরা কাজ করেন, যার ফলে সংস্কৃতি, ভাষা, কাজের ধরন এর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। দুইটা বাক্য বাদে কিন্তু নাই, দুইটা বাক্য। এখানে কি আছে, বহুজাতিক কোম্পানিগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা কাজ করেন, যার ফলে সংস্কৃতি, ভাষা এবং কাজের ধরনের মধ্যে পার্থক্য দেখা দেয়। যেহেতু এই পার্থক্য আছে, এক দেশের কর্মী আরেক দেশের কর্মীর সাথে একসাথে মিলেমিশে কাজ করতেছে, ফলে এই পার্থক্যগুলো তৈরি হবে। একটা প্রথম বাক্যটা লিখবেন, দ্বিতীয় বাক্যে লিখবেন এর জন্য, মানে হচ্ছে যোগাযোগ দেখবে, ঠিক আছে। এখানে লিখবেন, ঠিক আছে। তা আশা করি সবাই শুনতে পাচ্ছেন নাকি? তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দশম ব্যাচে না আসলে 11তম ব্যাচে কিন্তু এসে পড়বে। আমরা উপসংহারটা একটু করি। বিশ্বায়ন মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরো কৌশলগত এবং প্রযুক্তি নির্ভর করে তুলেছে।
প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত প্রশিক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্য মেনে চলা, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং শ্রম আইন অনুসরণ করার বিষয়গুলোর দিকে প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হবে। বিশ্বায়ন মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরো কৌশলগত এবং প্রযুক্তি নির্ভর করে তুলেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কি করতে হবে? উন্নত প্রশিক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্য মেনে চলা এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, শ্রম আইন অনুসরণ করার বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তাই এই প্রশ্নটা আপনারা সবাই আশা করি পারবেন। 7 নাম্বার। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা যদি পড়ি, তার আগে একটু আপনারা যদি বলতেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কারণ আপনারা রেসপন্স না করলে আমার মনে হয় নেটওয়ার্ক জনিত ইস্যু থাকে, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আপনার সাথে আছেন কিনা, এটা একটু যদি না বলেন তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, নবম ব্যাচের, তাই না? এটা এই সামনে যে পরীক্ষাটা আছে না, এই পরীক্ষাতেই আপনাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে। সামনের পরীক্ষা অর্থাৎ 2 মাস মতো না হয়তো থাকতে পারে সময়। আচ্ছা, এবার দেখেন আমরা দ্বিতীয় প্রশ্নটা পড়ি। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। আপনার প্রতিষ্ঠানের এইচআর ডিপার্টমেন্ট যে সকল চ্যালেঞ্জের মুখে পড়ে মানব সম্পদ ব্যবস্থাপনা করতে গিয়ে, সেই চ্যালেঞ্জগুলো আমরা পড়বো। এখানে কয়টা পয়েন্ট? 7টা, 8 মার্কের জন্য। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে তার মানব সম্পদ ব্যবস্থাপনার উপর। বুঝতে পারছি আমরা? যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে কিসের উপরে? মানব সম্পদ ব্যবস্থাপনার উপর। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, কর্মদক্ষতা বৃদ্ধি, প্রণোদনা, প্রযুক্তি ব্যবহার, শ্রমবাজারের পরিবর্তনশীলতা মানব সম্পদ ব্যবস্থাপনাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে প্রতিষ্ঠানের দক্ষতা এবং উন্নয়ন ব্যাহত হয়। তাহলে কি আছে ভূমিকাটা আবার পড়ি। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে কিসের উপরে? তার মানব সম্পদ ব্যবস্থাপনার উপর। কর্মী নিয়োগ বলেন, প্রশিক্ষণ বলেন, কর্মদক্ষতা বৃদ্ধি বলেন, প্রণোদনা বলেন, শ্রমবাজার বলেন, সবকিছুর যে পরিবর্তনশীলতা, এইগুলো মানে এই সবকিছু কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এইগুলো মানব সম্পদ ব্যবস্থাপনাকে কি করতেছে? চ্যালেঞ্জের মুখে ফেলতেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে প্রতিষ্ঠানের দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে। দক্ষতা এবং উন্নয়ন ব্যাহত হবে। ক্লিয়ার? এবার আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, আপনি সবসময় মনে রাখবেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা করতে গিয়ে প্রতিষ্ঠানগুলো কি কি সমস্যার মধ্যে পড়ে, সেই সমস্যাগুলো মানেই হলো চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার দেখেন আমরা 1 নম্বরে কি আছে? যোগ্য জনবল নিয়োগ ও ধরে রাখা। যোগ্য জনবল পাওয়া যায় না, যোগ্য জনবল নিয়োগ দেওয়া খুব চ্যালেঞ্জিং। এবং নিয়োগ যদি আপনি দেন, প্রশিক্ষণ দিয়ে আপনি তাকে যত উন্নত করবেন, তাকে ধরে রাখা আপনার আরো চ্যালেঞ্জিং। কারণ সে যখন দক্ষ হবে তখন সে অন্য কোম্পানিতে একটু বেতন বেশি পেলে চলে যাবে, কাজেই তাকে ধরে রাখাটা খুব চ্যালেঞ্জিং। তাহলে মনে থাকবে, মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ আসলে, সমস্যা আসলে প্রথম পয়েন্ট হবে যোগ্য জনবল নিয়োগ এবং ধরে রাখা। যদি আপনি মনে রাখতে পারেন পয়েন্টস গুলো, প্রথমে কি পরে কি, এই সিকোয়েন্সটা তৈরি করতে পারেন, তাহলে প্রশ্নের উত্তরগুলো আপনার দেওয়া খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এই যে সামনে সেকেন্ড সেমিস্টারে অনেক সাবজেক্ট আছে, থার্ড সেমিস্টারে অনেক সাবজেক্ট আছে। সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো কিন্তু জটিল, ফার্স্ট সেমিস্টার গুলো সহজ, তবে সেকেন্ড এবং থার্ড এর গুলো টেকনিক্যালি সহজ। কারণ একটু যদি আপনি কৌশলী হন তাহলে এগুলোর থেকে সহজ। মানব সম্পদ ব্যবস্থাপনা চিন্তা করেন, মৌলিক ব্যবস্থাপনা চিন্তা করেন, কত বড় বড় প্রশ্ন, কতগুলো পয়েন্টস, কত কথা, কত বিষয়, মানে সহজ কিন্তু লিখে পড়া যায় না। আর সেকেন্ড থার্ড সেমিস্টারের প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন টেকনিক্যালি আপনি খুব সহজে লিখতে পারবেন। যেমন থার্ড সেমিস্টারে যদি একটা সাবজেক্টের নাম বলি, হিউম্যান না সরি এটা কি বলে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। এইটা কিন্তু যারা আইসিটি রিলেটেড সাবজেক্ট পড়েন নাই বা এই বিষয়ে চাকরি বাকরি করেন না বা ঘাটাঘাটি করেন নাই, তাদের কাছে একটু কঠিন মনে হবে। হ্যাঁ, নতুন নতুন টার্ম, কিন্তু আপনি যদি একটু বুঝতে পারেন প্রশ্নগুলো, তাহলে একেবারে পানির মতন সহজ, মৌলিক ব্যবস্থাপনা থেকে সহজ। ঠিক আছে, এই জন্য আমি
ফাইনান্স সেমিস্টারে আমি মানব সম্পদ না নিয়ে ম্যানেজমেন্ট নিব, কারণ ম্যানেজমেন্ট সাবজেক্ট গুলো একটু টেকনিক্যালি মানে পড়লে ভালো লেখা যায়, যেমন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা কিন্তু এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যদি নেয়, সেখানে আছে পারিতোষিক, বেতন, মজুরি, এগুলোর পার্থক্য, এগুলো আলোচনা, এই শ্রম আইন, এগুলো কিন্তু অনেক লেখা, অনেক কথা। তো এই অনেক কথা আমরা সহজে বুঝবো, সহজে লিখতে পারবো, ঠিক আছে, কিন্তু অনেক কথা বাদ দিয়ে যদি আপনি টেকনিক্যাল কিছু প্রশ্ন করতে চান, একটু যদি বুঝে কতগুলো প্রশ্ন করেন, তাহলে লিখেও দিতে পারবেন একবারে সলিড ভাবে, ঠিক আছে। তো এই জন্য আমি ম্যানেজমেন্ট নিচ্ছি আর কি নিজে। আর অনেক মানব সম্পদ নিচ্ছে যারা একটু দেখা যাচ্ছে বানাই টানাই লিখবে, ঠিক আছে। তো এটা বললাম এই কারণে যে আপনাকে যে কোনো প্রশ্ন মানে একবার যদি রিডিং করেন তাহলে বানাই লিখতে পারবেন। যদি চান যে না একটু ভালো রেজাল্ট করবো, তাহলে ওটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, পয়েন্টস গুলো কি আছে, কোনটার পরে কোনটা, হ্যাঁ, তাহলে আপনি ভালো লিখতে পারবেন। মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ হলো যোগ্য জনবল নিয়োগ এবং ধরে রাখা। 2 নম্বরে কি আছে, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন। একটা কর্মী নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পরে তার প্রশিক্ষণ এবং তাকে দক্ষ করে তোলা, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং বিষয়, কারণ তার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। প্রথম 2, 3, 6 মাসে তার পিছনে অনেক ইনভেস্ট, তাকে দক্ষ করে তোলা, এগুলো কিন্তু খুবই জরুরি এবং চ্যালেঞ্জিং, ঠিক না? 3 নম্বরে আছে প্রেরণা এবং মনোবল বজায় রাখা। একটা কর্মীকে আপনি যতই বেতন দেন, প্রথম প্রথম সে আপনার কোম্পানিতে এসে খুব খুশি, খুব ভালো একটা চাকরি পাইছি। মুন্নি আপা বলছেন যে নেটওয়ার্কের সমস্যা। আসলে নেটওয়ার্কের সমস্যাটা অনেক সময় আমার এখান থেকে হতে পারে, আবার আপনাদের নিজ নিজ এলাকা থেকে হতে পারে, ঠিক আছে। আমাকে যদি একজন একটু বলতেন, মামুন ভাই যদি বলতেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, কারণ রেকর্ড হয়তো, যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে তো রেকর্ডটা দিব না। মামুন ভাই ঘুমাইছেন বোধহয়, না? আচ্ছা, যাই হোক, যেহেতু আছেন আপনারা, তার মানে নেটওয়ার্কের সমস্যা সবার কাছে নাই, ঠিক আছে। আমি পরে যাচ্ছি, দেখেন। 3 নম্বরে আছে প্রেরণা এবং মনোবল বজায় রাখা। কর্মীদের কাজে নিয়োগ দিলেই কিন্তু সব শেষ হয়ে যায় না, তাদের মনোবল ধরে রাখা, তাদের। ভাই শোনা যাচ্ছে, আমি গাড়িতে তো এই জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, শোনা যাচ্ছে তাহলে। মনোবল ধরে রাখা, প্রেরণা বজায় রাখা কিন্তু খুব কঠিন। কোম্পানিগুলো কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। কর্মী কাজ করতেছে কোথাও, হঠাৎ করে হতাশ, কি কারণে হতাশ কর্মী নিজেও জানে না, কাজে এই হতাশাটা দূর করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং। তাহলে আপনি এই প্রশ্ন আসলে প্রথমেই লিখবেন যোগ্য জনবল নিয়োগ এবং ধরে রাখা, এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়ন, ক্লিয়ার। 3 নম্বর হলো প্রেরণা এবং মনোবল বজায় রাখা। 4 নম্বরে আছে প্রযুক্তির ব্যবহার এবং অভিযোজন। দেখেন, প্রতিষ্ঠানে কিন্তু নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে। এই প্রযুক্তিগুলো হতে পারে কর্মীদের জন্য, কর্মীদের উন্নত করার ক্ষেত্রে, অথবা কর্মীদের কাজে সুবিধা দেওয়ার ক্ষেত্রে, অথবা মানব সম্পদ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই প্রযুক্তির ব্যবহার অনেক সময় আপডেট করা যায় না, কোম্পানিগুলো অনেক অর্থ খরচ যায়, এটা করতে পারে না, অথবা নিত্য নতুন প্রযুক্তি এসে পড়ে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো অভিযোজন। অভিযোজন মানে হলো অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হলো আপনার পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নেওয়া। যেমন মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখবেন প্রতিষ্ঠান নিত্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে, সেই চ্যালেঞ্জের বিষয়গুলোর সাথে অনেক সময় খাপ খাওয়াতে পারে না, সম্ভব হয় না নানান কারণে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু একটা সমস্যা। তাহলে প্রথম সমস্যা হলো যোগ্য জনবল নিয়োগ এবং ধরে রাখা। 2 নম্বর হলো প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়ন। 3 নম্বর হলো প্রেরণা এবং মনোবল ধরে রাখা। 4 নম্বর হলো প্রযুক্তির ব্যবহার ও অভিযোজন। আমরা এই 4টা একটু ভিতরে পড়ি, দেখেন, তারপরে পরের 3টায় যাব। 1 নম্বর, বর্তমানে দক্ষ এবং যোগ্য কর্মী খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। সিম্পল একটা বাক্য আপনি দিলেন, দেওয়ার পরে কি লিখবেন? আবার যোগ্য কর্মী নিয়োগের পর তাদের দীর্ঘমেয়াদে ধরে রাখাও প্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। তারা ভালো সুযোগ পেলে দ্রুত চলে যেতে পারে অন্য প্রতিষ্ঠানে, ঠিক আছে। অথবা আপনার প্রতিষ্ঠানে ভালো সুযোগ না পেলে তারা অন্য জায়গায় চলে যাবে। তাহলে এখানে কয়টা বাক্য আছে? 3টা বাক্য। দেখেন, এই 3টা বাক্যের বাইরে আপনি কিন্তু অন্য কোনো বাক্য পাবেন না। ঘুরে ফিরে আপনাকে ভালো লিখতে গেলে এই 3টা বাক্যই লিখতে হবে, বুঝতে পারছেন? দিনের পর দিন এগুলো ঘাটাঘাটি করে এডিশন নতুন নতুন বের করা হয়েছে, কারেকশন করা হয়েছে, কাজেই এখানে আপনি এই 3টা বাক্য চোখ বুঝে লিখে দেন। 2 নম্বরে কি আছে? প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়ন। দেখেন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বোধহয় অনেকের, কারণ আসতেছে যাচ্ছে এরকম হচ্ছে বোধহয়, আমি দুঃখিত। আমার এখান থেকে বোধহয় সমস্যা নাই, আমার এখান থেকে সমস্যা থাকলে আমি ডিসকানেক্টেড হয়ে যেত, ঠিক আছে। খুব ভালো নেটওয়ার্ক ব্যবহার করতেছি, বুঝতে পারছেন?
অনেকগুলো কর্পোরেট প্রতিষ্ঠান আমি যে নেটওয়ার্ক ব্যবহার করি এটাতে আমার পাশে অনেকগুলো কর্পোরেট প্রতিষ্ঠান এই নেটওয়ার্ক ব্যবহার করে, কাজে আমার মনে হচ্ছে যে খুব ভালো নেটওয়ার্ক ব্যবহার করতেছি, আপনাদের সমস্যা হবে না। আচ্ছা দেখেন, 2 নাম্বারটা কি? প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়ন। প্রযুক্তি এবং কাজের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে, কর্মীদের দক্ষ করে তুলতে প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রয়োজন, কিন্তু সব প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণের জন্য যথেষ্ট বাজেট এবং সময় বরাদ্দ থাকে না। দেখেন, সিম্পল 3টা বাক্য আমি নিজের ভাষায় আপনাদেরকে পড়ে শোনাই। 2 নম্বর পয়েন্ট, প্রযুক্তি এবং কাজের দ্রুত পরিবর্তন হচ্ছে, কর্মীদের দক্ষ করে তুলতে প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রয়োজন। দ্রুত পরিবর্তন হচ্ছে প্রযুক্তি এবং কাজের ধরন, কর্মীদের দক্ষ করে তুলতে হলে নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন, কিন্তু সব প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য সব যথেষ্ট বাজেটও থাকে না, সময় না। তাহলে সিম্পল 3টা বাক্য, 1 2 শেষ। 3 নম্বরে আছে কি? প্রেরণা এবং মনোবল বজায় রাখা। দেখেন, প্রেরণা এবং মনোবল বজায় রাখা, কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখা কঠিন কাজ। যথাযথ বেতন, পদোন্নতি এবং স্বীকৃতি না থাকলে কর্মীরা হতাশ হয়ে যায়, যার ফলে উৎপাদনশীলতা কমে যায়। সিম্পল 3টা বাক্য আমি আবার পড়ি। কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখা কঠিন কাজ, তাদেরকে যথাযথ বেতন, পদোন্নতি বা স্বীকৃতি না দিলে কর্মীরা হতাশ হয়ে পড়ে, যার ফলে উৎপাদনশীলতা কমে যায়। তারা নিয়োগপ্রাপ্ত থাকে কিন্তু কাজ করে না, দেখবেন প্রোডাকশন তাদের দ্বারা কমে যাচ্ছে, তাদের পারফরমেন্স ডাউন হয়ে যাচ্ছে। তার মানে কি? তাদের মধ্যে উদ্দীপনা নাই, ঠিক আছে? প্রেরণা কাজ করতেছে না, আপনি দিতে পারতেছেন না। তাহলে 1 2 3 ক্লিয়ার। 4 নম্বরে কি আছে? প্রযুক্তির ব্যবহার এবং অভিযোজন। ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য, কিন্তু নতুন প্রযুক্তির ব্যবহার শেখানো, সাইবার নিরাপত্তা বজায় রাখা এবং কর্মীদের অভিযোজিত করা। অভিযোজিত মানে হলো নতুন প্রযুক্তির সাথে তাদেরকে খাপ খাইয়ে নেওয়া। যেমন একজন বয়স্ক, আমরা জানি যে এই যে কম্পিউটার ব্যবহার যখন বাধ্যতামূলক হলো প্রতিষ্ঠানগুলোতে, তখন একটা সমস্যা হয়েছিল যে যারা খুব বয়স্ক কর্মী ছিলেন, এখন যারা প্রতিষ্ঠান দেখতেছি যে একবারে 4 5 বছর পর রিটায়ার করবে বয়স্ক, তারা কিন্তু কম্পিউটার যখন প্রতিষ্ঠানগুলোতে আসে তখন কিন্তু তারা কম্পিউটার শিখে নিয়েছে, তাদের বয়স কম ছিল। কিন্তু আপনি চিন্তা করেন 15 বছর আগে অনেক বয়স্ক মানুষ ছিল, তারা কম্পিউটার ব্যবহার জানে না, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে 15 বছর আগে এই কম্পিউটারটা শিখতে গিয়ে, ঠিক আছে? তাহলে এখানে ওই প্রযুক্তির সাথে তাদের অভিযোজন করানোটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আর 2 নম্বরে হলো, 1 নম্বরে হলো নতুন নতুন প্রযুক্তির ব্যবহার এবং সাইবার নিরাপত্তা। তাহলে আপনি এখানে 3টা জিনিস লিখবেন, একটা হলো প্রযুক্তির ব্যবহার শেখানো, সাইবার নিরাপত্তা বজায় রাখা, আর হলো অভিযোজন। ঠিক আছে? এই 3টা টার্ম যদি আপনি মনে বুঝতে পারেন তাহলে লিখে হয়ে যাবে। আর 1 নম্বরে আছে কি? ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। ঠিক আছে? এখানেও জাস্ট 2টা বাক্য। এবার আমরা তাহলে প্রথম 4টা কিন্তু পড়লাম, 5 6 7। 5 নম্বরে কি আছে? শ্রম আইন এবং নীতি মেনে চলা। শ্রম আইন এবং নীতিমালা মেনে চলা জরুরি, আমরা জানি, খুবই জরুরি। এগুলো অমান্য করলে প্রতিষ্ঠান আইনি জটিলতায় পড়ে এবং সুনামের ক্ষতি হতে পারে, অথবা সরকার তাদের উপর নানামুখী বিধিনিষেধ আরোপ করতে পারে। তাহলে এটা কি একটা চ্যালেঞ্জিং বিষয় না? যে কোনো মূল্যে শ্রম আইন এবং নীতি মেনে চলতে হবে। যদি কোনোভাবে একজন কর্মীর সাথে নীতিমালা মেনে চলা না হয়, শ্রম আইন মেনে চলা না হয়, তাহলে উনি যদি মামলা করে দেন, উনি যদি প্রতিকার চান, তাহলে কিন্তু কোম্পানির ক্ষতিপূরণ দিতে হবে। কোম্পানির কিন্তু অনেক বিপদে পড়বে একটা কর্মীর সাথে যদি এর করে। তার মানে শ্রম আইন এবং নীতি মেনে চলা কোম্পানিগুলোর জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। ঠিক আছে? তাহলে এই 5 নম্বর পয়েন্ট খুবই ইজি। 6 নম্বরে কি আছে? বৈচিত্র্য এবং সংঘাত ব্যবস্থাপনা। বৈচিত্র্য এবং সংঘাত, এই 2টা আপনি আলাদা করে লিখতে পারেন, কিন্তু আমরা একসাথে লিখছি। দেখেন, বৈচিত্র্য এবং সংঘাত ব্যবস্থাপনা, এখানে কি লিখবেন? প্রতিষ্ঠানে, যেহেতু বহুজাতিক প্রতিষ্ঠান বলেন বা বর্তমানে বিশ্বায়নের ফলে বলেন, সংস্কৃতি, শিক্ষা, অভিজ্ঞতার ক্ষেত্রে নানামুখী ধর্ম সহ বিভিন্ন ধরনের চিন্তাধারার মানুষ থাকে, এই কারণে তাদের মধ্যে মতবিরোধ বা সংঘাত হওয়াটা স্বাভাবিক। আমরা জানি আমাদের প্রত্যেকটা এমন প্রতিষ্ঠান নাই যেখানে দ্বন্দ্ব হয় না, সংঘাত হয় না। ঠিক আছে? এইসব দ্বন্দ্ব সংঘাত হওয়া স্বাভাবিক। তাহলে প্রথম বাক্য, প্রথম 2টা বাক্য এভাবে লিখবেন। তৃতীয় বাক্যে লিখবেন এসব দক্ষতার সাথে সামলানো, মানে এইসব বৈচিত্র্য এবং সংঘাত মোকাবেলা করা দক্ষতার সাথে। মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য একটা চ্যালেঞ্জ বৈচিত্র্য এবং সংঘাত ব্যবস্থাপনা। বিভিন্ন বৈচিত্র্য থাকার কারণেই তো সংঘাত হয়, বৈচিত্র্য না থাকলে তো আমাদের মধ্যে সংঘাত হতো না। ঠিক আছে? তাহলে এই যে বৈচিত্র্য থাকার কারণে যে সংঘাত হয়, এইটা ব্যবস্থাপনা করা একটা চ্যালেঞ্জিং বিষয়। এই ব্যাপারে আপনি 3টা বাক্য লিখবেন। কি লিখবেন? আবার পড়ি। একই প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্কৃতি, শিক্ষা এবং অভিজ্ঞতার কর্মী থাকে, তাদের মধ্যে মতবিরোধ বা সংঘাত হওয়া স্বাভাবিক। এসব দক্ষতার সাথে সামলানো মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ। ক্লিয়ার কথা? আচ্ছা, এরপরে 7 নম্বরে কি আছে দেখেন? স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করা। 8 মার্কের জন্য 8টা পয়েন্ট দিতে হবে এরকম কথা নাই।
মিনিমাম 7টা, কখনো কখনো 6টা দিয়েন না, 7টাই দিয়েন 8-এর জন্য, ঠিক আছে। আর 5 মার্কের জন্য 5টা 6টা দিয়েন, 5 মার্কের জন্য 5টার কম দিয়েন না। আচ্ছা, আর যদি এইসব প্রশ্ন, এইসব বড় প্রশ্ন যদি 3 মার্কে এসে পড়ে, আসতে পারে অনেক সময়, অষ্টম ব্যাচ আসছিল, এসে পড়ে, তখন আপনাকে 5টা লিখতে হবে না, 5টা লিখতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন, টাইম পাবেন না। তখন আপনি করবেন কি, তখন আপনি মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ গুলো, যেখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এর মধ্যে এমন 3টা বাছে নিবেন, এটা তাৎক্ষণিকভাবে আপনাকে বেছে নিতে হবে, বা 2টা 3টা একসাথে জোড়া লাগাই দিয়ে 3টা পয়েন্ট 4টা পয়েন্টস বানাই দিবেন, যা পুরো মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জকে ফোকাস করতে পারে। বুঝতে পারছেন? 7 নম্বরে কেস দেখেন, স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করা। যদি স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো না থাকে, অ্যাক্সিডেন্ট ঘটে, তাদের মৃত্যু হয়, আলো বাতাস না থাকে, তাহলে কোনোভাবেই তাদের পারফরমেন্স বাড়বে না, কাজ করতে পারবে না। এবং আপনি একজন কর্মী বিপদে পড়লে আপনার তাকে সুস্থ করতে গিয়ে, তাকে জরিমানা দিতে গিয়ে আপনার অনেক টাকা লস হয়ে যাবে। তার মানে স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করা মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। আমরা পড়ি এখানে কি লেখা আছে, কর্মীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে তারা কাজে মনোযোগী হতে পারে না। ক্লিয়ার? তাই কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ, চিকিৎসা সুবিধা এবং কল্যাণমূলক কর্মসূচি নিশ্চিত করা জরুরি। 2টা বাক্য। কর্মীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে তারা কাজে মনোযোগী হতে পারে না, তাই কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ, চিকিৎসা সুবিধা এবং কল্যাণমূলক কর্মসূচি নিশ্চিত করা জরুরি। ঠিক আছে। আমাদের কিন্তু 9:30টায় থার্ড সেমিস্টারের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ক্লাস ছিল, কিন্তু শিডিউলিং এর একটু সমস্যা ছিল, আমরা 9:15-তে ক্লাস নিছি, এই জন্য এটা নিতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে রুটিন কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হবে। ঠিক আছে, জাস্ট 9টায় ফার্স্ট সেমিস্টারের ক্লাস বা রুটিন অনুযায়ী যে ক্লাস থাকবে সেটা হবে, আর 9:30টায় কিন্তু অন্য ক্লাস। ঠিক আছে, তা আপনারা সবাই আসবেন। আমরা ঠিক পরীক্ষার শিডিউল দিয়ে দিলে আমরা রুটিনটা কিন্তু চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তো তার আগে চাচ্ছি যে আপনাদের বইগুলো যাতে অন্তত অনেকটা হলো 5টা ইউনিট করে যাতে শেষ করে দিতে পারি, ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু অনেক উপকার হবে, আপনারা সবাই রেগুলার থাকবেন। এবং যারা রেগুলার করে বা আপনাদের সহপাঠী যারা আছে তাদেরকে একটু ইনভাইট করবেন, আপনাদের নিজ নিজ গ্রুপে একটু বলে দিয়েন, তাহলে দেখবেন যে আর 2জনের উপকার হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 5-এ কি আছে, সময়ের নীতি মেনে চলা। 6-এ আছে কি, বৈচিত্র্য এবং সংঘাত ব্যবস্থাপনা। 7-এ আছে স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করা। বুঝতে পারছেন? এই 7টা লিখলে আপনার এই প্রশ্নটা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আচ্ছা, ভূমিকা উপসংহার কি, মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আরো জটিল আকার ধারণ করছে। দক্ষ জনবল নিয়োগ, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারে অভিযোজন, কর্মী প্রেরণা বজায় রাখা, শ্রম আইন মেনে চলার মতো বিষয়গুলো, এই পয়েন্টগুলোর কথা এখানে আছে। মেনে চলার বিষয়গুলো দক্ষতার সাথে মোকাবেলা করা জরুরি। বুঝতে পারছেন? এই পয়েন্টগুলো এখানে দিয়ে বলছি যে এই বিষয়গুলো দক্ষতার মোকাবেলা করা জরুরি। আর এখানে বলছি কি, মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আরো জটিল। ঠিক আছে, উপসংহার শেষ। আচ্ছা, আমাদের প্রশ্ন আছে আর 2টা, যদিও ইচ্ছা ছিল 4টা শেষ করব, কিন্তু অনেক রাত হয়ে গেছে এবং পারলাম না কিন্তু। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 9 এবং 10 আপনাদের সুন্দর করে পড়াই দেবো, আপনারা সবাই থাকবেন। এরপরে মানব সম্পদ ব্যবস্থা প্রথম অধ্যায় শেষ হয়ে গেলে আমরা মৌলিক ব্যবস্থাপনার প্রথম অধ্যায় যাবো। একটা জিনিস খেয়াল রাখবেন যে মৌলিক ব্যবস্থাপনার প্রথম 5টা-6টা অধ্যায় কিন্তু নতুন পুরাতন বইয়ের ইস্যু আছে, এবং কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আপনার বইতে কোনোভাবেই আপনি পাবেন না। ঠিক আছে, ব্যাখ্যামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো বিভিন্ন বছরে আসছে এবং গত নবম ব্যাচে আসছে, অষ্টম ব্যাচে আসছে। এগুলো মানে নোট করে পড়তে হবে আপনার, অথবা বানাই লিখতে হবে। ঠিক আছে, এর উত্তর হুবহু নাই, এরকম অনেক প্রশ্ন থাকে, সব ক্লাসেই থাকে, হুবহু নাই, ওইটা ব্যাখ্যামূলক প্রশ্ন। ঠিক আছে, হয়তো ওই ব্যাপারে একটা অনুচ্ছেদ আছে, একটা লাইন আছে, কিন্তু আপনাকে দিচ্ছে একটা প্রশ্ন। বুঝতে পারছেন? তো ওই প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ এই 2টা শেষ হলেই পরে আমরা মৌলিক ব্যবস্থাপনা এটা পড়াবো, নতুন বইয়ের পুরাতন বইয়ের কিছু প্রশ্ন পড়াবো। ঠিক আছে, মৌলিক এবং মানবিক একটু ঝামেলা হবে, কারণ আমরা সব প্রশ্নই পড়াবো আপনাদেরকে সার্বত। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ যারা ছিলেন, রাব্বি ভাই, মামুন ভাই, মুন্নিয়া বা রবিউল ভাই, জুবাইর, খোকন ভাই। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। বা যারা নেটওয়ার্ক জনিত ইস্যুর কারণে জয়েন করেও থাকতে পারেন নাই, ঠিক আছে, তারা ভিডিওটা দেখবেন। এবং সবাই ভিডিওটা যারা দেখেন, অনেক মানুষ ভিডিও দেখে, একটা ভিডিও 24 ঘন্টায় প্রায় 100 মানুষ দেখে, আমি সবাইকে বলবো যে আপনারা সরাসরি থাকার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, আর থার্ড সেমিস্টারের ক্লাস আমরা ইনশাআল্লাহ কালকে নেক্সট দিন থেকে মিস হবে না। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।